সিরাজ ভাই যদি না থাকতেন তাহলে শেখ মুজিবুর রহমান হতে পারতেন বলে আমার সন্দেহ আছে। আমি এটা স্পষ্টই বলি। আমি চাকসু জিএস হয়েছি, তখন ঢাকা নয় সারা দেশের মধ্যে কোনো ছাত্র সংসদে আমরা জিতিনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাধারণ সম্পাদক পদে জিতেছি, তাও কেবল আমি। ঢাকা আসছি গণকণ্ঠ অফিসে, টিপু সুলতান রোডে, সিরাজ ভাই বললেন তুমি থাকবে, কথা বলে যাবে আমার সাথে। আমি বললাম আমাদের কোনো অবস্থা নেই তো, আমি যে কোনোভাবে হোক জিতেছি, কিন্তু সেটার মানে সেখানে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের কিচ্ছু নাই। উনি আমাকে বললেন, এটা একটা কথা বললে, তোমাকে সবাই ভোট দিয়েছে, তাহলে তোমাকে সমর্থন করে, ভালোবাসে, তুমি তাদের কাছে যাও, গিয়ে তোমার কথা বলো, একটা একটা করে বলো। আমি বললাম এরকম ঘুরতে দেখলে মুজিববাদীরা আমার মাথা ফাটিয়ে দেবে। বলেন মুজিববাদীরা যেন দেখতে না পারে সেরকম করে করে যাও, তারপরে একসাথে গড়ে দাঁড়িয়ে যেও। সাথীরা এবং বন্ধুরা, আমার সংগঠন করবার জীবনে এইটা ছিল সিরাজ ভাইয়ের একটা শিক্ষা, এবং সম্ভবত আমার রাজনৈতিক জীবনের সর্বশ্রেষ্ঠ শিক্ষা। আমি একা জিতেছিলাম সেই বছর। তারপর থেকে পরিশ্রম করতে করতে সেন্ট্রাল কমিটি ইউনিভার্সিটি গঠন করেছি, হলগুলোর সমস্ত কমিটি গঠন করেছি, এবং একদিন হঠাৎ ঘোষণা দিয়ে যখন সভা করছি, তখন মুজিববাদীরা চতুর্দিক দিয়ে হেঁটে হেঁটে খালি দেখেছে, ওদের সাহস হয় নাই আমাদের দিকে আঙ্গুল তুলতে। এবং সেইবার নির্বাচনে চাকসুতে আমরা পুরো প্যানেল জিতেছি, হলগুলো সবগুলোতে জিতেছি। জিলানী ভাই মারা গেছেন, উনি আমাদের সাধারণ সম্পাদক ছিলেন। এস.এম. ফজলুল হক উনি ভিপি হয়েছিলেন, এবং হলগুলোতে সবাই তো আমরা জিতেছিলাম। শেখ মুজিবের লাস্ট লাইফ কি? উনি একজন বাকশাল নেতা ছিলেন, তাই তো? শেখ মুজিবের ফার্স্ট লাইফ কি? শেখ মুজিবের মাঝের লাইফ কি? এই যে বললেন স্বাধীনতার ঘোষণা তিনি দিয়েছিলেন, শেখ মুজিব কবে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন? এই বিতর্ক তো চলছে এখন। আমি শেখ মুজিবের সমালোচনা করবার জন্য বলছি না, আমি শুধু বলছি যখন সিরাজ ভাইকে আমরা শ্রদ্ধা জানাতে চাই, তখন তাকে শেখ মুজিবের ডিসাইপল যদি বানিয়ে দেন, তাহলে ইতিহাসে তার জায়গা খুব বেশি দিন থাকবে আমি সেরকম মনে করি না। আপনাদের বলতে হবে, আমার তো মনে আছে। এই যে বললেন না, আমাকে এখানে বসে বসে ফখরুল ভাই বলছেন আপনারা সিরাজ ভাইয়ের প্রতি যথাযথ বিচার করেননি, তাকে আরও বেশি করে জনগণের সামনে হাজির করা দরকার ছিল। এখানে যতজন বসে আছে, সিরাজ ভাইকে জনগণের সামনে, এমনকি কর্মীদের সামনে বক্তৃতা করতে কেউ শুনেছেন? কেন? কোনো জনসভায় বক্তৃতা করতে শুনেছেন? শোনেননি। আমি গত বছর, মানে উনি তখনও জীবিত আছেন, তার জন্ম দিবস পালন করবার জন্য তার যে ভাস্তি, নাম বললে আর তোমার রাগটা করো নাকি কে জানে, ব্যারিস্টার ফারাহ খান জন্ম দিবসে আয়োজন করেছেন, আমাকে দাওয়াত করলেন। আমি বললাম জন্মদিন যার, তিনি তো দাওয়াত করছেন না, তুমি তার ভাস্তি দাওয়াত করছো, উনি কি থাকবেন? ফারাহ বললো হ্যাঁ উনি থাকবেন, কথা দিয়েছেন। গেলাম অনুষ্ঠানে, গিয়ে দেখি উনি নাই। ফারাহ ব্যাপার কি? না ভাই উনি তো আসবেন না। মহিউদ্দিন আহমেদ খুব লেখে, জানেন তো, জাসদ করতো, আমাদের সাথেই বিশ্ববিদ্যালয়ে ছিল, খুব বড় মুক্তিযোদ্ধা ছিল, বেশ ভালো ধরনের সংগঠক ছিল, নেতা ছিল, এবং খুবই চমৎকার লিখত। তিনি রায়হান ফেরদৌসী মধুর নামও জানেন। আমাদের ৭২-এর ছাত্রলীগের সাধারণ সম্পাদকের রিপোর্ট যিনি লিখেছিলেন, সিরাজ ভাইয়ের ডাইরেকশন ছিল, রায়হান ফেরদৌসী মধু ছাত্রলীগের সাহিত্য সম্পাদক ছিলেন। পরে সম্ভবত তাকে জাসদেরও সাহিত্য সম্পাদক বানানো হয়েছিল, আমার মনে নেই। তারা কয়েকবার চেষ্টা করেছেন সিরাজ ভাইকে দিয়ে একটা সভা করতে, যেখানে তিনি বক্তব্য দেবেন, আসেননি। আমি সিরাজ ভাইকে বক্তৃতা করতে দেখেছি। এই ৩২ বঙ্গবন্ধু এভিনিউ মানে জিপিওর সামনে যে দোতলায় অফিস ছিল জাসদের, বিরাট অফিস, গেছেন কেউ আপনারা নাকি? সপ্তাহ পরে এইখানে তিনি ডক্টর আখলাককে সাথে নিয়ে একটা রাজনৈতিক ক্লাস করতেন প্রত্যেক দিন। সকাল ৮টার মধ্যে আমাদের ঢুকতে হতো, ২ থেকে ২.৫ ঘন্টার ক্লাস হতো। আমরা অত অ্যাটেন্টিভ ছিলাম না, কারণ তত্ত্ব ভাল লাগে না তো। যতই বলেন থিওরি ইজ গ্রে, এভারগ্রিন ইজ দ্য ট্রি অফ লাইফ। যতই জীবন সম্পর্কে আলোচনা করবেন ততই প্রাণবন্ত মনে হবে। তত্ত্বের মধ্যে ঢুকলেই সেটা নিরস লাগে। সিরাজ ভাই দেখে বিরক্ত হয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন এই যে আমি দাঁড়াচ্ছি, চেনো তো আমাকে?
আমাকে জীবনে কোনোদিন কোনো কর্মী সভায় কোনো জায়গায় বক্তৃতা করতে দেখেছ? যখন ছাত্রলীগের সেক্রেটারি ছিলাম তখন করেছি, তারপরে কোনোদিনও আমি মাইকের সামনে দাঁড়াইনি। আজ দাঁড়াচ্ছি কেন? মার্ক্সবাদ তোমাকে বুঝতে হবে, বিপ্লবটাকেই বুঝতে হবে, সমাজ পরিবর্তন কি সেটা বুঝতে হবে। সিরাজ ভাই মার্ক্সবাদের একজন অনুরাগী কর্মী ছিলেন। কোনটা? এখন এই যে লিখেছেন, বিশেষ করে একটা জিনিস আমি ঠিক ভালো করে বুঝিনি। 3টা দায়িত্বের কথা বলেছেন, তার মধ্যে একটা বললেন জাতিত্ব এবং জাতীয়তা বোধকে নিছক ভাষা, ধর্ম, সংস্কৃতির মধ্যে আবদ্ধ না রেখে পেশাভিত্তিক জাতিত্বে উন্নীত করা। এটা সুরেশ ভাই বলেছেন। পেশাভিত্তিক জাতিত্ব মানে কি আমি বুঝি নাই, নিশ্চয়ই আপনাদের নেতারা আপনাদের কাছে সেটা ব্যাখ্যা করবে। যিনি আন্তর্জাতিকতাবাদী মার্ক্সবাদের ভিত্তিতে লড়াই করলেন সারা জীবন, অন্তত আমি দেখলাম, তিনি শেষে পেশাভিত্তিক জাতিত্ব, জাতীয়তাবাদ গড়ে তোলবার কথা বলছেন, মানে একটা জাতীয়তাবাদী লড়াই করবার কথা বলছেন। আবারও বলি, কাউকে যদি জি বুঝি নেই, কাউকে যদি নির্মাণ করতে চান খেয়াল করতে হবে, আমরা তো নেতা নির্মাণ করি। যে রব ভাই তো কোথায় বললেন না, কে বললেন? নেতাই কেবল, আম্বে ভাই বললেন নেতাই কেবল নির্দেশ দেয় না, কর্মীরাও নেতা নির্মাণ করে, তৈরি করে। শেখ মুজিবুর রহমান একা একা হতে পারেননি। সিরাজ ভাই যদি না থাকতেন তাহলে শেখ মুজিবুর রহমান হতে পারতেন বলে আমার সন্দেহ আছে। আমি এটা স্পষ্টই বলি, কারণ সিরাজ ভাইয়ের যে অসাধারণ যোগ্যতা ছিল, মানে আমার কাছে খুবই অবাক লাগে। এইরকম একটা মানুষ পাদ প্রদীপের আলোক থেকে দূরে থাকতেন, সবসময় লোকচক্ষুর আড়ালে থাকতে পছন্দ করতেন, এবং যতবার তাকে বলা হয়েছে সবার সামনে আসতে, উনি একবারও আসেননি। মেজর জলিলকে তো ধরেন আমরা মাঠ থেকে, লড়াইয়ের ময়দান থেকে তুলে এনে জাসদের সভাপতি করেছি, আর একদিনের মধ্যে মেজর জলিলের জনপ্রিয়তা আকাশের মতো জায়গায় উঠে গেছে। সিরাজ ভাই কোনোদিনও ওইটা করেনি, গাড়িতে চড়েনি, একটা ল্যাম্ব্রেটা চালাতেন। সেই ল্যাম্ব্রেট আবার চলতে একেবারে মাটির সাথে শুয়ে যায় মনে হয়, মানে এত স্ট্যান্ডিং করে গাড়ি চালাতেন, এত স্পিডে গাড়ি চালাতেন। উনি শুধু একটা কথা বলে, সবাই বেশি রেখেছি, একটা কথা বলে শেষ করবো। অনেকগুলো কথাই আছে, অনেক বছরের ইতিহাস, সেই কারণে বলি। আমি সিরাজ ভাইকে রহস্য পুরুষ তো বলে করি না, কিন্তু সিরাজ ভাইকে আমি খুব ভালো বুঝতাম তা কিন্তু না। আমি ধরেন ওনার সাথে যদি কথা বলতাম 1 ঘন্টা, বেরিয়ে এসে তারপর ভাবতাম উনি কী বললেন, মাথার মধ্যে নিতে পারতাম না। উনি অনেকগুলো কথা বলতেন একসাথে। আমি চাকসুল জিএস হয়েছি, তখন ঢাকা নয় সারা দেশের মধ্যে কোনো ছাত্র সংসদে আমরা জিতিনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাধারণ সম্পাদক পদে জিতেছি, তাও কেবল আমি। ঢাকা আসছি, গণকণ্ঠ অফিসে টিপু সুলতান রোডে সিরাজ ভাই বললেন তুমি থাকবে, কথা বলে যাবে আমার সাথে। ঠিক আছে থাকলাম, আমার তো যেতে হবে, চট্টগ্রাম হলে যেতে হবে, কিন্তু উনি বলাতে থাকলাম। প্রথম দিন গেলাম, 2-3 ঘন্টা বসে থাকলাম ওনার সামনে। উনি যে রুমে বসেন, উনি মাঝে মাঝে দেখলেন, ওর সাথে কথাবার্তা বললেন। তারপরে 3 ঘন্টা পরে বললাম দাদা আমি কি থাকবো না চলে যাব? আচ্ছা ঠিক আছে যাও, কালকে এসো। আবার পরের দিন গেলাম, একই ঘটনা। এই রকম করতে করতে 7 দিন গেল। 7 দিন পরে আমি বললাম দাদা আমার তো থাকা সম্ভব নয়, আর আমার হল খুলেছে, ক্লাস আছে, অন্যান্য কাজকর্ম আছে, যেতে তো হবে। ঠিক আছে যাও, কি অবস্থা তোমাদের ওখানে বলো। আমি বললাম আমাদের কোনো অবস্থা নেই তো, আমি যে কোনোভাবে হোক জিতেছি, কিন্তু সেটার মানে সেখানে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের কিচ্ছু নাই। উনি আমাকে বললেন, এটা একটা কথা বললে, তোমাকে সবাই ভোট দিয়েছে, তারা তোমাকে সমর্থন করে, ভালোবাসে, তুমি তাদের কাছে যাও, গিয়ে তোমার কথা বলো, একটা একটা করে বলো। আমি বললাম ওরকম ঘুরতে দেখলাম মুজিববাদীরা আবার মাথা ফাটিয়ে দেবে, বলে না মুজিববাদীরা যেন দেখতে না পারে সেরকম করে করে যাও, তারপরে একসাথে গড়ে দাঁড়িয়ে যেও। সাথীর এবং বন্ধুরা, আমার সংগঠন করবার জীবনে এইটা ছিল সিরাজ ভাইয়ের একটা শিক্ষা, এবং সম্ভবত আমার রাজনৈতিক জীবনের সর্বশ্রেষ্ঠ শিক্ষা। আমি একা জিতেছিলাম সেই বছর,
তারপর থেকে পরিশ্রম করতে করতে সেন্ট্রাল কমিটি ইউনিভার্সিটি গঠন করেছি, হলগুলোর সমস্ত কমিটি গঠন করেছি, এবং একদিন হঠাৎ ঘোষণা দিয়ে যখন সভা করছি তখন মুজিববাদীরা চতুর্দিক দিয়ে হেঁটে হেঁটে খালি দেখেছে, ওদের সাহস হয় নাই আমাদের দিকে আঙ্গুল তুলতে। এবং সেইবার নির্বাচনে চাকসুতে আমরা পুরো প্যানেল জিতেছি, হলগুলো সবগুলোতে জিতেছি। জিলানি ভাই মারা গেছেন, উনি আমাদের সাধারণ সম্পাদক ছিলেন, এস.এম. ফজলুল হক উনি ভিপি হয়েছিলেন, এবং হলগুলোতে সবাই তো আমরা জিতেছিলামই। অসাধারণ একটা ধীশক্তি তার ছিল, অসাধারণ ধৈর্য ছিল, সাহস ছিল, মানুষকে জাগাবার মতো উদ্দীপনাময় কথা বলতে পারতেন। আর একটা ইমেজ যখন হয়ে যায় তখন তার পেছনে মানুষ এমনিতেই পেছন পেছন যেতে থাকে। সিরাজ ভাইয়ের স্মৃতি ওই দিক থেকে অমর হোক। আর আমি আপনাদের কাছে অনুরোধ করব, সিরাজ ভাইকে সবাই মিলে আরও গড়ে তোলবার চেষ্টা করেন। শেখ মুজিবুর রহমানের বিশ্বস্ত অনুচর হিসেবে সিরাজ ভাইয়ের পরিচয় কোনোভাবেই হওয়া উচিত না। ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।